জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ। এরপর জানিয়ে দেব কম্বোডিয়া সীমান্তে 4টি যুদ্ধজাহাজ পাঠালো থাইল্যান্ডের নৌবাহিনী। আরও জানিয়ে দেব গাজায় একদিনে 100 বার বোমাবর্ষণ, স্থল আক্রমণ আরও বাড়িয়েছে ইসরায়েল। এরপর যা থাকছে, ইসরায়েলের 4টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। আরও জানিয়ে দেব গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা অব্যাহত, নিহত 28। সর্বশেষ জানিয়ে দেব 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ। অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। শনিবার 26 জুলাই দেশটির রাজধানী কুয়ালালামপুরে আনোয়ারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে দেশটির হাজার হাজার মানুষ অংশ নেন। সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম দ্য স্টেটস ও টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কুয়ালালামপুরে বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার মানুষকে পদত্যাগ আনোয়ারের পদত্যাগ স্লোগান দিতে দেখা যায়। এই সময় কালো টি-শার্ট পরা হাজার বিক্ষোভকারী বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কুয়ালালামপুরে দেশটির জাতীয় মসজিদ নেগারার সামনে জড়ো হন। পরে সেখান থেকে জাগো জাগো জনগণ জাগো স্লোগানে বিক্ষোভকারীদের কুয়ালালামপুরের স্বাধীনতা ও স্কয়ারের দিকে এগিয়ে যেতে দেখা যায়। আনোয়ারের ইব্রাহিমের পদত্যাগের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া লোকজনকে স্বাধীনতা স্কয়ারের অবস্থান নেওয়ার কথা রয়েছে। আনোয়ার ইব্রাহিম গত প্রায় 3 বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার মেয়াদকালে দেশটিতে নজরবিহীন অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দেশ জুড়ে সাধারণ জনগণের মাঝে তীব্র অসন্তুষ্ট দেখা দিয়েছে। জনরোষ ও কমাতে গত রোববার দেশের সব প্রাপ্ত বয়স্ক নাগরিকদের নগদ অর্থ সহায়তা ও জ্বালানির দামও কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন আনোয়ার ইব্রাহিম। দেশটির বিরোধী দলীয় জোট পেরিকাতান ও ন্যাশনাল পিএন সমর্থিত বৃহস্পতির এই সমাবেশ ক্লাং ও ভ্যালির বাইরের অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে বাসে করে আনা হয়েছে। এতে দেশটির ছোট ছোট কয়েকটি বিরোধী দল মালয় ভিত্তিক বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী অংশ নিয়েছেন। সমাবেশের মূল বক্তাদের মধ্যে ছিলেন 2 সাবেক প্রধানমন্ত্রী মাহাতির ও মোহাম্মদ মঈনুদ্দিন ইয়াসিন। মঈনুদ্দিন পেরিকাতান ও ন্যাশনালের অন্যতম নেতা এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন পার্টি ইসলাম ও মালয়েশিয়ার পিএস ও প্রেসিডেন্ট আব্দুল হাদি ও আওয়াং। আয়োজক অংশকারীরা কিছু গুরুত্বপূর্ণ ইস্যু ও ক্ষোভ তুলে ধরছে, যার মধ্যে রয়েছেন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বিশেষ করে জুলাই মাসে বিক্রয় ও সেবা করে সম্প্রসারণের পর বিদ্যুৎ খরচ বৃদ্ধির হার এবং জ্বালানি ভূতান্ত্রিক হ্রাস। কম্বোডিয়া সীমান্তে 4টি যুদ্ধজাহাজ পাঠালো থাইল্যান্ডের সেনাবাহিনী। কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ তৃতীয় দিনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্থলবাহিনীকে সহায়তা করার জন্য শনিবার 26 জুলাই থাই নৌবাহিনী তাদের সীমান্তের কাছে 4টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। থাই সংবাদপত্র খাওসোদের ইংরেজি সংবাদ ওয়েবসাইট এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। আরেক দৈনিক দ্য নেশন জানিয়েছেন, কম্বোডিয়ার সেনাবাহিনীর অবস্থান সম্প্রসারণের খবর পাওয়ার পর রয়্যাল থাই নৌবাহিনী সীমান্তে 3টি স্থানে কম্বোডিয়ান বাহিনীর বিরুদ্ধে ত্রাণ ও পিখাত পাইরি এক নামে একটি অভিযান শুরু করেছে। গত 28 মে কম্বোডিয়ান ও প্রিয়া সহ ভিয়ার প্রদেশ এবং থাইল্যান্ডের উবন রাজধানী প্রদেশের মধ্যবর্তী বিতর্কিত এলাকায় অবস্থিত টেকো মেরোকোট গ্রাম থেকে থাই ও কম্বোডিয়ান নাগরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর থেকে সংঘর্ষের মাত্রা বাড়ছে, ছড়িয়ে পড়ছে আরও অন্যান্য অঞ্চল। 2 দেশের কর্তৃপক্ষের মতে চলমান সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে, আহত হয়েছেন আরও 130 জনের বেশি। গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংঘাতের বিষয়ে একটি জরুরি ব্যক্তিগত বৈঠক করছে। সেখানে কম্বোডিয়া ও থাইল্যান্ডের উভয় দেশের প্রতিনিধিরা উপস্থিত। বৈঠকের পর কম্বোডিয়া জাতিসংঘের রাষ্ট্রদূত সিয়াওকে বলেন, আমরা অবিলম্বে যুদ্ধবিরতি চেয়েছি, নিঃশর্তভাবে এবং আমরা বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাই। কাউন্সিল উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কূটনৈতিক অবলম্বন করার আহ্বান জানিয়েছে। আমরা এটাই চাইছি। এর আগে
থাইল্যান্ড নিরাপত্তা পরিষদে একটি চিঠি জমা দিয়ে সংঘাতের জন্য কম্বোডিয়ানকে দায়ী করেছিল। চিঠিতে বলা হয়েছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে শত্রুতা বন্ধ করার এবং সৎ বিশ্বাসে সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানাচ্ছি। এদিকে থাইল্যান্ড 2 দিন আগেই সীমান্ত যুদ্ধ বিমান মোতায়েন করছে। অন্যদিকে কম্বোডিয়া রকেট ছুড়েছে। 2 দেশেই এক অপরকে দোষারোপ করে যাচ্ছে। গাজায় একদিনে 100 বার বোমাবর্ষণ, স্থল আক্রমণ আরও বাড়িয়েছে ইসরায়েল। গাজায় আক্রমণকারী দখলদার স্থলবাহিনীকে সমর্থন করার জন্য একদিনে গাজা জুড়ে 100টির বেশি স্থানে হামলা করেছে ইসরায়েল যুদ্ধ বিমানগুলো। শনিবার 26শে জুলাই ইসরায়েল সামরিক বাহিনীর বিবৃতিতে উদ্বুদ্ধ দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছেন। সেই সঙ্গে দক্ষিণ গাজার খান ইউনিসে দখলদার বাহিনীর 36তম ডিভিশন অতিরিক্ত লক্ষ্যবস্তু বিরুদ্ধে যুদ্ধ সম্প্রসারণ এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার জন্য কাজ করেছে বলে দাবি করেছে। অর্থাৎ হামলা আরও ব্যাপক বিস্তৃত হচ্ছে। পশ্চিম তীরে বসতি স্থাপনকারী এবং দখলদার সৈন্যরা আক্রমণ, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পাশাপাশি পশ্চিম তীরে যিশু জন্মস্থান ও বেথলেহেমে বসতি স্থাপনকারী এবং ইসরায়েলের সৈন্যরা আক্রমণ শুরু করেছে। এছাড়া জেরিকোতেও এই ধরনের হামলার খবর পাওয়া গেছে। লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছেন, বসতি স্থাপনকারী গ্রামগুলোতে আক্রমণ চালিয়ে ফিলিস্তিনিদের জমি ও সম্পত্তি, গবাদি পশু লুটপাট করেছে। স্থানীয় একজন আরব বেদুইন অধিকার কর্মকর্তা ওয়াফা সংবাদ সংস্থাকে বলছেন, বসতি স্থাপনকারী কাছাকাছি একটি অবৈধ ফাঁড়ি থেকে অনুপ্রবেশ অব্যাহত রেখেছে। এদিকে বেথলেহেমের দক্ষিণ বেইত ও ফাজ্জারে ইসরায়েলি সৈন্যরা আজ 31 বছর বয়সী এক ফিলিস্তিন ব্যক্তিকে হত্যার পর একটি নতুন অভিযান শুরু করেছে। তার মৃতদেহ এখনও ইসরায়েল কর্তৃপক্ষের কাছে রয়েছে। জেনিনের পশ্চিম বুরকিন শহরের আরেকটি অভিযানের খবর পাওয়া গেছে। সেখানে ইসরায়েল বাহিনী বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি লুটপাট করেছে। ভোর থেকে 25 জনকে হত্যা। গাজার হাসপাতাল সূত্র আল জাজিরা জানিয়েছেন, আজ শনিবার ভোর থেকে গাজায় ইসরায়েল বাহিনী 25 জনকে হত্যা করেছে, যার মধ্যে 13 জন জড়ো হয়েছিল ত্রাণের আশায়। সর্বশেষ এক হামলায় খবরে আল জাজিরার আরবিও সংবাদদাতা জানিয়েছেন, উত্তর গাজা উপত্যকায় ত্রাণ প্রার্থীদের লক্ষ্য করে ইসরায়েল বাহিনীর হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে। ইসরায়েলের 4টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। ইয়েমেনের হুতি যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের 4টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। শুক্রবার 25 জুলাই ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করছে এবং প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত বেয়ার সেবা এলাকা জায়নিস্ট ও শক্তির একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। হুতি মুখপাত্রের মতে, তাদের যোদ্ধারা 3টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি শহর আইলাত ও আশকেলেন এবং হাদরার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে। শুক্রবার সন্ধ্যায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। 2023 সালে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধির পর ইয়েমেন হুতি আন্দোলন ফিলিস্তিনের প্রতি সমর্থন জানান। তারা সতর্ক করে দেন যে যতক্ষণ ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে হামলা চালাবে, ততক্ষণ তারাও ইসরায়েলে, বিশেষ করে লোহিত সাগর এবং বাব এল মানদেব প্রণালী দিয়ে ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে যেতে দেবে। 2023 সালের নভেম্বরের মাঝামাঝি থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগর হুতিরা কয়েক ডজন জাহাজে হামলা চালিয়েছে। কয়েক মাস আগেও গাজা উপত্যকায় ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের উপর হামলা স্থগিত করে। কিন্তু যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আক্রমণ চালালে হুতিরা পুনরায় প্রতিক্রিয়া জানাতে শুরু করে। গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা অব্যাহত, নিহত 28। ফিলিস্তিনি ভূখণ্ডে শুক্রবার 25 জুলাই সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে কমপক্ষে 28 জন নিহত হয়েছেন। অন্যদিকে এর আগের বরাতে এক বিমান হামলায় আরও 5 জন প্রাণ হারিয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এই তথ্য জানিয়েছেন। খবর এএফপির বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, গাজা সিটিতে একটি স্কুল ভবন ইসরায়েলের বোমা হামলায় 5 জন নিহত হন। স্কুলটি যুদ্ধ বিধ্বস্তের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। আরেকটি বোমা হামলায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া আরও 5 জন নিহত হন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানান, বৃহস্পতিবার গভীর রাতে ওই হামলা চালানো হয়েছিল ইসলামিক জিহাদ ও সন্ত্রাসী সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সন্ত্রাসীকে লক্ষ্য করে। এই সশস্ত্র গোষ্ঠী গাজায় হামাসের সঙ্গে যুক্ত করে আসছে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরও জানিয়েছেন, শুক্রবার গাজার উত্তর, কেন্দ্র, দক্ষিণ পরিচালিত ইসরায়েলি হামলায় আরও ডজন খানেক ফিলিস্তিন নিহত হয়েছেন।
বাসাল বলেন, নিহতদের মধ্যে অন্তত 8 জন ছিলেন যারা মানবিক সহায়তা সংগ্রহের জন্য অপেক্ষা করেছিলেন। তারা ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান। যদিও ইসরায়েল সামরিক বাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। গাজার সংবাদ মাধ্যমের উপর সীমাবদ্ধতা এবং বহু এলাকা প্রবেশাধিকার না থাকায় সিভিল ডিফেন্স অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজা সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অভিযান এ পর্যন্ত 59,676 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক। সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যায়, এএফপি জানান 2023 সালের অক্টোবরে হামাসের হামলায় 1219 জন নিহত হন। 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার পশ্চিমে পাপুয়া অঞ্চলে শনিবার 26 জুলাই 6 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। দেশটির আবহাওয়া ও জলবায়ু ভূ পদার্থবিদ্যা এই সংবাদ সংস্থা তথ্য জানিয়েছেন। সংস্থাটি জানান, স্থানীয় সময় দুপুর 12:31 এই অঞ্চলের রাজধানী সোরং থেকে 64 কিলোমিটার দূরে 10 কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি অনুভূত হয়। জার্মান সেন্টার ফর জিও রিসার্চ জিওফোন ভূমিকম্পটির মাত্রা 5.9 ছিল বলে পরিমাণ করেছে। মার্কিন ভূতান্ত্রিক জরিপ সংস্থা জানিয়েছেন এটি 5.7 মাত্রায় ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে সুনামির কোনো সতর্কতা নেই। সেই সঙ্গে হতাহতের বা অবকাঠামোগত ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।